আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো আছেন। সো আজকে আমরা আমাদের যে সিবিটি অ্যান্ড এ লেভেল 4 এর পাশ করতে হলে আপনারা সবাই জানেন যে আমাদেরকে রিটেনে কম্পিটেন্ট হতে হয়, ভাইবা অর্থাৎ ওরালে কম্পিটেন্ট হতে হয়, এবং আমাদেরকে এভিডেন্স ডকুমেন্টেও কম্পিটেন্ট হতে হয়। সো আজকে আমরা এভিডেন্স করাবো। সো এই এভিডেন্সটা যদি আপনি ভালো করে বুঝে বুঝে করেন, আপনার অনেক রিটেন পড়া হয়ে যাবে এবং আপনি খুব ভালো করে করতে পারবেন। সো চলেন আজকে আমরা যতটুকু পারি একটা ভিডিওতে, আমরা যতটুকু সহজ মনে হয় আপনাদেরকে, মানে একদিনে যতটুকু পারেন ততটুকুই আপনাদেরকে দেওয়া হবে, অনেক বেশি দেওয়া হবে না। সো প্রথমে আমরা একটু দেখি, আমাদেরকে এই যে এইরকম একটা কভার পিক তৈরি করতে হবে, ঠিক আছে? এইরকম একটা কভার পেজ তৈরি করতে হবে। আচ্ছা, এইখানে আপনারা কি করবেন, আমি যে শিটটা, আমি এই ডকুমেন্টটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, জাস্ট এটার উপর আপনারা এডিট করবেন। সো এইখানে কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাথোডোলজি শব্দটা আপনারা যুক্ত করবেন, কারণ আপনারা তো কিছু করতে হবে, তাই না? সব কি আমি করব? আচ্ছা, এখানে আপনারা লিখবেন সিভিটি অ্যান্ড এ এম, এখানে এমটা যুক্ত করে দিবেন, ঠিক আছে? আর এখানে লিখবেন কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাথোডোলজি এটা লিখবেন। ওকে, এটা আমি লিখলাম না, এটা আপনাদের কাজ। এরপরে লোগোটা যেভাবে আছে সেভাবে থাকুক, অসুবিধা নেই। এখানে লেখা থাকবে এভিডেন্স ডকুমেন্ট, ওকে, অসুবিধা নাই। সাবমিটেড টু, কাকে সাবমিট করছেন আপনি? ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এনএসডিএ কে সাবমিট করছেন। কিসের জন্য? কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাথোডোলজি লেভেল 5 সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? আচ্ছা, ম্যাথোডোলজি এখানেও বানানো আছে, চাইলে আপনি কপি করে এরপর নিয়ে যেতে পারেন। সো আপনারা একটু করবেন, করে আমাকে জমা দিবেন। এরপর এইখানে আপনি আপনার একটা ছবি যুক্ত করবেন। সো ছবিটা কীভাবে যুক্ত করবেন সেটা একটু আমি দেখাই। এটা আমি এখান থেকে কেটে দিলাম। হ্যাঁ, ছবিটা যুক্ত করার জন্য আমার প্রথমত আপনার কাছে যে ছবিটা থাকবে, এই ছবিটা এখানে ধরে এই যে বাহির থেকে ক্লিক করে এই দাগের উপর ক্লিক করে ধরবেন এবং এই ক্রসে চাপ দিয়ে বা ডিলেটে চাপ দিয়ে ডিলিট করে দিবেন। তারপর কার্সরটা এখানে থাকা অবস্থায় আপনি চলে যাবেন ইনসার্ট থেকে আপনি চলে যাবেন আপনার পিকচার থেকে আপনি ফ্রম ফাইল আপনার কম্পিউটার আপনি চলে যাবেন। যাওয়ার পর আপনার যেইখানে একটা পিকচার আছে, সো ওইখান থেকে গিয়ে আপনার কম্পিউটারের যেই জায়গায় যে স্থানে একটা পিকচার থাকবে, ওই পিকচারটা আপনারা এখানে নিয়ে আসবেন। সো দেখেন আমি নিয়ে আসতেছি, এইখান থেকে আমি আপাতত এই ছবিটা নিয়ে আসলাম। ওকে, এখন এই ছবিটা কোথায় চলে আসছে? মাঝখানে চলে আসছে। সো এইটাকে আমরা ঠিক করতে পারি কীভাবে? আপাতত আগে আমরা এখান থেকে যা আছে থাক, অসুবিধা নাই। ওকে, এটাকে একটু ধরে একটু ছোট করি, দেখেন ছোট হচ্ছে কিন্তু, হ্যাঁ, এক কর্নার ধরে চেপে ধরলে ছোট হয়। সো এইটাকে এখান থেকে আমরা ধরে এই র্যাপ টেক্সট, দেখেন কোথায় চলে আসছে? পিকচার ফরম্যাট, উপর দিকে লক্ষ্য করেন, পিকচার ফরম্যাট, এখান থেকে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এটা এখানে বসান, এইটাকে একটু ছোট করে দেন। সো এইটাকে এখানে রাখেন বরাবর, মাঝ বরাবর, এবং এই জায়গাটায় আপনি নামের জায়গায় আপনার নামটা বসাবেন, ট্রেনার ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশন ট্রেনার বসাবেন। এখান থেকে একটা একটা করে ট্যাব বাটন চাপ দিয়ে দুইটাকে সমান করে নেবেন, ঠিক আছে? তারপর ওকে, তারপর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস লিখবেন, মোবাইল ফোনের জায়গায় মোবাইল ফোন লিখবেন, ইমেলের জায়গায় ইমেল লিখবেন। ওকে, তো এখানে একটা কাজ করতে পারেন, এখানে আপনারা ডেজিগনেশন সবাই ট্রেনার রাখবেন, অসুবিধা নেই। ট্রেনার রাখলে র্যামও একটু তাড়াতাড়ি পাস করায় দেয়, অসুবিধা নেই। আচ্ছা, তারপর পাস করায় দেয় বলতে এত সহজ না, হ্যাঁ, আপনাকে কম্পিটেন্ট হইতে হবে। আর ইনস্টিটিউটের জায়গায় আপনি কোন প্রতিষ্ঠানের আপাতত ট্রেনার, তাই না? যদি আপনি কোনো প্রতিষ্ঠানের ট্রেনার না হয়ে থাকেন, তাহলে আপনি যে প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট দিবেন ওই প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। ধরেন আপনি কক্সবাজারে দিবেন, তাহলে আপনি কক্সবাজার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা লিখে দেবেন। ধরেন আপনি মাগুরাতে দিবেন, তাহলে মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার লিখে দিবেন। এটা আপনাদের মতো করে। আর যদি আপনি থাকেন তাহলে আপনার মতো করে লিখবেন, ওই অ্যাড্রেসটা দিবেন এবং মোবাইল নাম্বার, ইমেলটা দিবেন। সো এইটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট তৈরি করার কাজ। কিন্তু এইখান থেকে এটা আপনি জানেন, আপনার এভিডেন্সটা যখন আপনি প্রিন্ট করে স্যারের কাছে জমা দিবেন, স্যার কিন্তু আপনার কাছে জানতে চাইবে যে এটা কি, মানে পুরো প্যাকেটটা এভাবে থাকবে না, আপনার কাছে এরকম একটা ইয়ে থাকবে, তো এটা ধরেই বলবে যে এটা কি। তখন আপনি বলবেন স্যার এটা হচ্ছে এভিডেন্স ডকুমেন্ট। তো বলবে যে এটা কেন? তো আপনি বলবেন স্যার আমি সিবিটি অ্যান্ড এ এম অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাথোডোলজি লেভেল 4 এর জন্য 4 কম্পিটেন্ট হওয়ার জন্য আমি এই এভিডেন্সগুলো নিজে তৈরি করেছি, এটা বলবেন আপনি।
এটা কাকে সাবমিট করেছেন জিজ্ঞেস করবে আপনাকে, বলবেন যে আমি এনএসডিএ কে সাবমিট করছি, তো বলবে যে আমাকে কেন দিচ্ছেন, আপনি তো দেওয়ার কথা এনএসডিএ কে। আপনি বলবেন স্যার আপনি তো এনএসডিএ নমিনেটেড একজন অ্যাসেসর, সম্মানিত অ্যাসেসর, এই জন্য আপনার কাছে দেওয়ার কথা, আপনি যেহেতু এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, এই কথাটা বলে দিবেন। সো এরপর বলবে যে এখানে এটা আপনি তৈরি করছেন না, সো এখানে সরকারি লোগো কেন আসছে, আপনাকে জিজ্ঞেস করতে পারে। তখন আপনি বলবেন যে স্যার যেহেতু এটা এনএসডি এর কাছে জমা দিব, এই জন্য আমি লোগোটা এখানে অ্যাটাচ করে দিয়েছি, হ্যাঁ একটু সৌন্দর্যের জন্য। আচ্ছা ওকে, তো এই হলো অবস্থা। যদি বলে যে এনএসডি এর লোগো ব্যবহার করার অধিকার কি আপনার আছে, আপনি বলবেন যে হ্যাঁ আছে, সঠিক পন্থায় পদ্ধতিতে যদি ব্যবহার করি অবশ্যই করা যাবে। আর আমার যে ট্রেনারের কাছে পড়েছি ওই ট্রেনারও দেখেছি এটা অ্যাড করেছে, সো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না আশা করা যায়। ওকে, এইবার চলে আসি আমরা, তার মানে আমরা ফ্রন্ট পেজটা আমরা করতে পারবো। সো পরে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ একটা সূচিপত্র আমরা সব জায়গায় পড়ি তাই না, এই সূচিপত্রের ভিতরে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি যা আছে তাই রেখে দিবেন। হ্যাঁ, শুধুমাত্র একটু বুঝেন যে আমরা যে এভিডেন্স ডকুমেন্টগুলো তৈরি করব সেক্ষেত্রে আমাদের কী কী এভিডেন্স ডকুমেন্ট তৈরি করতে হবে। আজকে শুধুমাত্র এই উপরের যে 11টা পয়েন্ট রয়েছে, এই 11টা পয়েন্ট আপনাকে আমি সহজে বুঝিয়ে দিব, এইটা একটু বুঝে মনে রাখতে হবে। আপনাকে ধরেই জিজ্ঞেস করবে এইটা কেন, তখন আপনাকে অ্যান্সার করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে প্ল্যান অ্যান্ড ডেলিভার কম্পিটেন্সি বেস ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং করাইতে হলে আপনার এই 11 ধরনের ডকুমেন্টস লাগবে, এভিডেন্স লাগবে। সো এই 11 ধরনের প্রথমটা হচ্ছে হেজার্ড ইন্সপেকশনস রিপোর্ট, অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানটাতে আপনি যে ট্রেনার হিসাবে পড়াবেন, ট্রেনিং ডেলিভারি করবেন, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের হেজার্ড আছে কি না। হেজার্ড কি, আমরা যেহেতু সিভিএলএম পড়ে ফেলেছি সো আমরা হেজার্ড জানি। হেজার্ড কি বলেন তো, এ পোটেনশিয়াল হার্ম, একটা সম্ভাব্য ক্ষতি। সো আপনার প্রতিষ্ঠানে হেজার্ড আছে কি না, হ্যাঁ আছে, চেক করেন আপনি। হেজার্ড কয় প্রকার বলেন তো, আমরা পড়ছিলাম 5 প্রকার তাই না। তা কী কী পড়ছিলাম, ফিজিক্যাল হেজার্ড, তারপরে আমরা পড়েছিলাম বায়োলজিক্যাল হেজার্ড, তারপর আমরা পড়েছিলাম কেমিক্যাল বা কেমিক্যাল হেজার্ড, তারপর আমরা পড়েছিলাম আর্গোনমিক হেজার্ড, তারপর আমরা পড়েছিলাম সাইকোসোশ্যাল হেজার্ড। সো হেজার্ড পড়েছি আমরা তাই না। আচ্ছা, তাহলে এই আবার হেজার্ড ইন্সপেকশন করতে গেলে আমরা হেজার্ড রিস্ক, হেজার্ড আমরা কিভাবে করব এটাও কিন্তু বলেছিলাম আগে। সো আজকে আবার আমরা প্রথম থেকে জানবো। হ্যাঁ, কোনো ভয় নাই, আপনি না পারলেও অসুবিধা নেই। যদি আপনি ওই ক্লাসে ভালো করে থাকেন তাহলে ভালো বুঝবেন, আর যদি ওই ক্লাসে খারাপ করে থাকেন আজকেও ভালো বুঝবেন, এ হচ্ছে বিষয়। সো চলেন, হেজার্ড ইন্সপেকশন রিপোর্ট, অর্থাৎ ট্রেনিং করাইতে হলে আপনি সবার প্রথমে ট্রেনিং সেন্টারে আইসা আপনি ইন্সপেকশন করবেন প্রতিষ্ঠানটা নিরাপদ কিনা। যদি নিরাপদ থাকে তাহলে আপনি এই হেজার্ড ইন্সপেকশন রিপোর্টের সবার শেষে লিখে দিবেন যে হ্যাঁ এটা নিরাপদ, এখানে ট্রেনিং করানো যাবে। সো এইটা হচ্ছে আপনি যেটা ইন্সপেকশন করছেন এটা একটা রিপোর্ট, ঠিক আছে। 2 নম্বরে আমাদেরকে এখানে দেখাবে মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং ফর্ম, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা পরিষ্কার আছে কিনা, আপনার প্রতিষ্ঠানের যে জিনিসপত্রগুলো আছে এই যে জিনিসপত্রগুলো পরিপাটি কিনা। মেসেজ আসলে আর ভালো লাগে না। জিনিসপত্রগুলো পরিপাটি কিনা, আমরা কিন্তু মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিংয়ের উপর সিভিএলএমটা পড়েছিলাম। মেইনটেনেন্স কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে কারেক্টিভ আর একটা হচ্ছে প্রিভেন্টিভ। আচ্ছা, প্রিভেন্টিভ একটা হচ্ছে কারেন্টিভ। প্রিভেন্টিভ মানে আগে আমরা যেটা করি, যত্ন নষ্ট হওয়ার আগে, নষ্ট যেন না হয় যত্ন করি, এটা হচ্ছে প্রিভেন্টিভ। আর কারেক্টিভ মানে হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। সো এই যে 2 পদ্ধতিতে আমরা যে মেনটেনেন্স করব এবং আমাদের ঘরটাকে হাউসকিপিং মেনটেন করব, খুব সুন্দর করে রাখবো, এই কিভাবে রাখতে পারি, এটা ঠিকমতো আছে কি না এটা আপনি চেক করবেন। সো এইটা হচ্ছে 2 নম্বর এভিডেন্স। 3 নম্বর এভিডেন্স আমরা শিখব ট্রেনিং রিসোর্স চেকলিস্ট, অর্থাৎ আপনি ট্রেনিং করাইতে হইলে আপনার কী কী লাগবে, 2টা কম্পিউটার লাগবে, একটা চক লাগবে, একটা হোয়াইট বোর্ড লাগবে, একজন ট্রেনার লাগবে, যা যা দরকার হয় সব হচ্ছে ট্রেনিং রিসোর্স চেকলিস্টের মধ্যে চলে আসবে। এখন দেখেন এখানে আমরা লিখেছি এভিডেন্স নং, তো এখানে আমরা 1 2 3 লিখেছি, কিন্তু এখানে 4 না লিখে পরেরটাতে 4 লিখছি। কেন এখানে আমরা 4 লিখি নাই, কেন লিখি নাই, এটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তো সরকার তৈরি করে দিছে তাই না, আইএসসি তৈরি করে দিয়েছে না, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল তৈরি করে দিয়েছে। সো এইটা তো আমি তৈরি করব না, এটা তৈরি করবে কে, এইটা তৈরি করবে সরকার। সো আমরা এখানে এটা আমাদের পরবর্তী এভিডেন্সগুলো সুন্দর করে করার জন্য এটা মাঝখানে এনেছি। সো এইটা যেহেতু সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এইখানে আমরা আমাদের সিএসটা যেভাবে আছে সরকার যেভাবে দিয়েছে ওইভাবে হুবহু বসায় দিব, সিএসটা বসাবো। সিএসটা কি বলেন তো, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি, ইন্ডাস্ট্রি ডিটারমাইন রিটেন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, অর্থাৎ
একজন ব্যক্তিকে কি কি পারফর্ম করতে হবে ওইটার লিখিত একটা ডকুমেন্ট। সো এখন আমি যে শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে পড়াইতে হলে আমাকে তো জানতে হবে ইন্ডাস্ট্রি কী কী চায়, ইন্ডাস্ট্রি কী কী লেখা দিছে সেটা জানতে হবে না। সো এই জন্য যেহেতু পরের এভিডেন্সগুলো করতে হলে আমার ইন্ডাস্ট্রির কী কী চায় এটা জানতে হবে, এই জন্য আমরা এখানে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা 4 নম্বরে এই 4 নাম্বার সিরিয়ালে যুক্ত করব, বাট 4 নাম্বার এভিডেন্সে না। ওকে, এইবার আমরা শিখব টাস্ক অ্যানালাইসিস ফর্ম। আমরা কিন্তু সিভিএলএমে পড়েছিলাম যে টাস্ক অ্যানালাইসিস কি। টাস্ক অ্যানালাইসিস হচ্ছে আপনি শিক্ষার্থীদেরকে পড়াবেন, তো আপনি কি করবেন, শিক্ষার্থীদেরকে মুখস্থ করাবেন, শিক্ষার্থীদের হাতে কলমে করাবেন এবং শিক্ষার্থীদেরকে মানসিকভাবে প্রস্তুত করবেন। 3টা পার্ট আপনি তাদেরকে শিখাবেন না। সো এই টাস্ক অ্যানালাইসিস হচ্ছে আপনি শিক্ষার্থীদেরকে কী কী নলেজ শিখাবেন এগুলো একটা কাগজে লিখে ফেলবেন, কী কী স্কিল শিখাবেন এটা কাগজে লিখে ফেলবেন, কী কী অ্যাটিটিউড শিখাবেন, কী কী অ্যাটিটিউড তাদের মধ্যে বিদ্যমান আপনি করতে পারবেন বা তাদের মধ্যে থাকা উচিত, এইগুলো আপনি লিস্ট করে সিরিয়াল করে ফেলবেন। এটাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস ফর্ম, ঠিক আছে। সো এই টাস্ক অ্যানালাইসিস ফর্মটা করতে হলে অবশ্যই আমাকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে সিএসটা দেখতে হবে, সিএস থেকে আমাকে টাস্ক অ্যানালাইসিস ফর্মটা বানাতে হবে। এরপর আমাদের কি ইউনিট ডেলিভারি প্ল্যান, অর্থাৎ সিএসের ভিতরে আমাদের কারো কারো অকুপেশনে 6টা ইউনিট থাকে, কারো কারো অকুপেশনে 3টা ইউনিট থাকে, অনেকগুলো ইউনিট থাকে না, ইউনিট টাইটেল থাকে না। আমাদের কয়টা বলেন তো? আমাদের 11টা, তাই না? যদিও আমাদের বই সিভিএলএম কিন্তু 12টা, কিন্তু আমাদের ইউনিট হচ্ছে 11টা। আচ্ছা, তো তাহলে এই 11টা ইউনিট আপনি ট্রেনার হিসেবে ডেলিভারি দিতে হবে না? সো ডেলিভারি দিতে হলে ইউনিট ডেলিভারি প্ল্যান তৈরি করতে হবে, অর্থাৎ কোন তারিখে কি পড়াবেন, কি কি কভার হবে, এই 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 সিএসের কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আপনি পড়াবেন সেটা আপনার ইউনিট ডেলিভারি প্ল্যানে চলে আসবে। এরপর আপনাকে সেশন প্ল্যান তৈরি করতে হবে। সেশন প্ল্যান মানে কি, একটা দিনে ওই দিনে আপনি কী শেখাবেন। প্রথমে এসে সবাইকে সালাম দিবেন, পরে বলবেন কি অবস্থা, কেমন আছো, গতকালকে কি শিখছো বলো, এটা শিখাইলেন, এরপর একটু মোটিভেট করলেন, তারপর আপনি মূল কাজে চলে গেলেন। পরের দিন আবার এসে বলবেন এই বলো তো গতকালকে কী শিখছো। এই যে, তো একটা দিনে আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে সেশন প্ল্যান। সো আমরা 3টা সেশন প্ল্যান তৈরি করা শিখব। কয়টা? 3টা সেশন প্ল্যান তৈরি করা শিখব। এরপর আমরা সিভিএলএম, আমরা তো নিশ্চয়ই সিভিএলএম পড়ছি তাই না, কিন্তু সিভিএলএম বানানো শিখি নাই। আমরা এই 8 নম্বরে সিভিএলএম বানানো শিখব। বলেন তো সিভিএলএম এর 5টা কম্পোনেন্ট কী কী? একটা হচ্ছে জব ইনফরমেশন শিট, সেলফ চেক শিট, একটা হচ্ছে অ্যান্সার শিট, একটা হচ্ছে জব শিট, একটা হচ্ছে জব স্পেসিফিকেশন শিট। সো জব শিট মানে হচ্ছে আপনি কোনটার পর কোনটা করবেন ধাপগুলো লেখা থাকে, আর স্পেসিফিকেশনের মধ্যে লেখা থাকে যে আপনি কোথায় কতটুকু দিবেন, কি করবেন, কি করা লাগবে। আপনারা ঝালমুড়ি বানাইতে বললো, তাহলে আপনাকে স্টেপ বলে দিল এই তুমি বাজারে যাও মুড়ি আনো তারপর ঝালমুড়ি বানাও, এটা হচ্ছে জব শিট। আর ওই ঝালমুড়ি বানাও ওখানে বলে দিছে যে তুমি 1 চামচ লবণ দিবা, আধা কেজি মুড়ি দিবা, এই যে স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। 8 নম্বরে আমরা শিখবো যে পিয়ার ফিডব্যাক। পিয়ার মানে কলিগ। সো আমি একজন ট্রেনার, আমার সাথে ধরেন আরেকজন ট্রেনার আছে, তার নাম হচ্ছে রহিম। তো রহিম স্যার কেমন পড়ায়, সো আমি কি করব, ওই রহিম স্যারকে একটা ফিডব্যাক দিব লিখিতভাবে। সো ওই ফিডব্যাকটা আমরা কীভাবে তৈরি করতে পারি, ওইরকম একটা এভিডেন্স আমরা তৈরি করতে পারি, সেটা আমরা শিখব। তারপর আমরা নিজেদেরকে চেক করব যে আমি আসলে যোগ্য ট্রেনার কিনা, তার মানে পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম আমরা তৈরি করব। 10 নম্বরে আমরা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করব, অর্থাৎ আমার প্রফেশনাল স্কিলের দরকার আছে না। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে হচ্ছে আমি এক কথার মানুষ, আমি সব বিষয় জানি এরকম বলি না, আমি এক বিষয় জানি, ঠিক আছে। আমাদের দেশে দেখা যায় যে পোলাপাইন যায় ভার্সিটিতে পড়তে আইসা রাজনীতি করে। রাজনীতি একটা পেশা, স্টুডেন্ট আরেকটা পেশা। সো প্রফেশনাল মানে হচ্ছে যে আমি এক পথে খুব এক্সপার্ট। সো আপনি এই এক পথে আপনাকে এক্সপার্ট করার জন্য আপনাকে ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। সো ওই প্ল্যানটা কীভাবে বানায় ওইটা আমরা শিখব। টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান, অর্থাৎ আপনি টেকনিক্যালি এই যে গুতাগুতি করে টেস্টার মাস্টার দিয়ে তার লাগানো, কম্পিউটার টিপা, তারপর ডিজাইন করা, এইসব কাজ আপনি শিখবেন না। ধরেন আপনি লেভেল 3 করছেন, আপনি 4 কীভাবে করবেন, 4টা কীভাবে করবেন ওইটার একটা প্ল্যান তৈরি করে আপনাকে শিখাবো। সো আমরা আজকে এই 11টা এভিডেন্সের সামারি নিয়ে কথা বলেছি। এখন চলেন আমরা এগুলো চেঞ্জ করতে হবে না, হ্যাঁ, শুধুমাত্র আপনাদের কাজ হবে ছবিটা চেঞ্জ করা, আর এখানে এসে আপনাদেরকে এই যা আছে তাই থাকবে। এইবার আমরা চলে আসি 1 নম্বর এভিডেন্স। আজকে আমরা কি শিখবো? এই 1 নম্বর এভিডেন্সটা শিখবো, হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট। এটা আমরা যদি একটু শিখি, চলেন আমরা কীভাবে শিখতে চাই।
এইখানে লেখা থাকবে এভিডেন্স নং 1 হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না আপনাকে। আচ্ছা, এইখানে দেখেন রিস্ক লেভেল, আমি আপনাদেরকে পড়াইছিলাম যে হাউসকিপিংয়ের হ্যাজার্ডের একটা ইয়ে ছিল, আমি দেখাই আগে, রাইট, আমরা আমাদের ইয়েতে চলে যাই, ওকে সিভিএলএমগুলোতে একটু আসি, দেখেন, ওকে অস প্র্যাকটিস, এখান থেকে আমরা হ্যাজার্ড ইন্সপেকশন শিখেছিলাম, তাই না? দেখেন এই যে হ্যাজার্ড শিখেছিলাম, তাই না? ওয়ার্কপ্লেস হ্যাজার্ড শিখেছিলাম, কীভাবে ম্যানেজ করতে হয় শিখেছিলাম। এই যে এখানে আমরা শিখেছিলাম অ্যাসেসিং অ্যাসোসিয়েট রিস্ক, অর্থাৎ আমরা রিস্কটাকে কীভাবে অ্যাসেস করব। তো মনে আছে আমরা কি শিখেছিলাম? এই যে কনসিকুয়েন্স, আরেকটা শিখেছিলাম কি লাইকলিহুড, এই দুইটা শব্দ আমরা শিখেছিলাম। আচ্ছা, মনে হয়েছে আবার, আশা করি আপনাদের। সো চলেন আমরা আরেকটু ভালো করে দেখি। অর্থাৎ আপনি হ্যাজার্ড ইন্সপেকশন করবেন যদি আপনার ক্লাসরুমে আপনি যেখানে শিক্ষার্থীদেরকে পড়াবেন বা যেখানে অ্যাসেসমেন্ট নেবেন সেইখানে যদি বড় কোনো ধরনের সমস্যা আপনি দেখেন, যে সমস্যার কারণে কোনো একজন শিক্ষার্থী মরে যাইতে পারে, তাহলে আপনি হাই মনে করবেন যে এই রুমের মধ্যে হাই রিস্ক আছে। যদি দেখেন এই রুমে কোনো একটা সমস্যা আছে, যে সমস্যার কারণে শিক্ষার্থীরা আহত হবে, তাহলে আপনি মনে করবেন এটার মধ্যে রিস্ক আছে মিডিয়াম লেভেলের। যদি মনে করেন শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না, মরে যাবে না, ইনজুরি হবে না, একটু ডিসকমফোর্ট ফিল করবে, তাহলে আপনি লোয়ের ঘরে টিক দিবেন। আচ্ছা, এখানে আমি ব্যাখ্যা বলে দিয়েছি কুড রেজাল্ট ইন অ্যাক্সিডেন্ট হেলথ, এখানে বলে দিয়েছি কুড রেজাল্ট ইন ইনজিউরি, এখানে বলা দিয়েছে কুড রেজাল্ট ইন ডিসকমফোর্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তো একটা প্রশ্ন আমি এখন আপনাকে করি, যদি আপনার মাথায় ইনস্ট্যান্ট কোনো ভালো রিপ্লাই চলে আসে, তার মানে আমি বুঝবো যে আপনি বুঝে গেছেন। সো আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে, ধরেন আপনি ট্রেনিং সেন্টারে পড়াইতে গেলেন, পড়াইতে গিয়ে দেখলেন যে ওই ট্রেনিং সেন্টারে বাতাস ঢুকতেছে না, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আপনার মনে হলো যে আপনি 30 মিনিট যদি এখানে থাকেন আপনি মরে যেতে পারেন, অসুবিধা হইতে পারে। সো ওই প্রতিষ্ঠানে আপনি কি ট্রেনিং করাবেন কিনা? উত্তর হয় যদি না, তাহলে আপনি বুঝতে পারছেন। এখন আপনি যে ট্রেনিং করাবেন না, আপনি উপরে সরকারের কাছে একটা রিপোর্ট করবেন না, আপনি কেন ট্রেনিং করাবেন না, তখন আপনি বলতে হবে যে স্যার এটার মধ্যে হাই রিস্ক আছে। সো তখন আপনাকে এই হাই রিস্কে এইচ লিখতে হবে, এইচ সংকেতটা বুঝাইলেই সরকার বুঝে যাবে যে আপনি হাই রিস্ক বুঝেন। সো চলেন এইবার এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে হবে। এখানে আপনার নাম, নিজের নামটা এখানে লিখবেন, কারণ আপনি হ্যাজার্ড ইন্সপেকশন করবেন না, একজন অ্যাসেসর হিসেবে বা একজন ট্রেনার হিসেবে কত তারিখে করবেন এই ডেটটা এখানে আপনারা কলম দিয়ে লিখে ফেলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ এটা আপনি খালি রাখবেন, প্রিন্ট করার পর কলম দিয়ে লিখবেন। সো আপনি যেই প্রতিষ্ঠানটা ইন্সপেকশন করবেন, চেক করবেন, ওই প্রতিষ্ঠানের নিশ্চয়ই একজন কোঅর্ডিনেটর আছে। সো ওই কোঅর্ডিনেটরের নামটা এখানে লিখবেন। ওই প্রতিষ্ঠানের একজন ম্যানেজার আছে বা প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপালের নামটা এখানে লিখবেন। বুঝতে পারছেন কি? আশা করি। আমি আরেকটু বোঝায় বলি। এইখানে আপনি আপনার নামটা লিখবেন, তারপর ডেট অফ ইন্সপেকশন, এইখানে আপনি ডেটটা লিখবেন। অস কোঅর্ডিনেটর যে, তার কথা লিখবেন, অর্থাৎ আপনারা ওখানে প্রতিষ্ঠানে দেখবেন সেন্টার ইনচার্জ আছে বা যারা আছে তাদের নাম লিখে দিবেন। প্রিন্সিপালের পরের অবস্থান যার, তারটা লিখে দিলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, সো এটা লেখার পর এইবার আমরা এখানে চলে আসব। এই যে আপনি যে হ্যাজার্ড ইন্সপেকশন করবেন, আপনি আসলে কি ইন্সপেকশন করবেন? দেখেন, আপনি ফ্লোর চেক করবেন, আপনি মেশিনস চেক করবেন, আপনি ফায়ার আগুন চেক করবেন, আপনি সিঁড়ি চেক করবেন, ঠিক আছে? তারপর আপনি স্টোরেজ চেক করবেন, তারপর আপনি ইলেকট্রিক্যাল যে মেশিনগুলো আছে এগুলো চেক করবেন, স্টাফদেরকে চেক করবেন, তারপর আপনি ফার্স্ট এইড চেক করবেন, রাবিশ ধুলোবালি চেক করবেন, তারপর এই হচ্ছে কাজ, ঠিক আছে? এখন আপনি এগুলো চেক করবেন না। সো ধরেন আপনি চেক করতে গেলেন, ওকে, এটা কি একটু এদিকে নিয়ে নিই না, যেভাবে আসলে এভাবে ভালো ছিল। ওকে ওকে ওকে, এবার এখানে আসি। হ্যাঁ, দেখেন আপনি যে এই যে হ্যাজার্ডটা চেক করতে আসছেন, প্রথমত আপনি যদি একটা বুঝেন তাহলে সব বুঝবেন। আপনি একটু দেখেন, এইখানে দেখেন, এই যে মনে করেন আপনি ফ্লোর চেক করতে গিয়ে আপনি এটা চেক করছেন, এটা চেক করছেন, সব চেক করে এটা চেক করতে আসছেন। দেখেন
ডাস্ট অ্যান্ড রাবিশ, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে ট্রেনিং করাইতে গেছেন গিয়ে দেখেন যে এই প্রতিষ্ঠানে খুব ধুলোবালি এবং ময়লা ধুলোবালি সব প্রতিষ্ঠানে থাকে, তাই না? সো এখন এই ময়লা থাকলে আসলে আমরা কি মরে যাই? ময়লা থাকলে আমরা কি আহত হই? না, ময়লা থাকলে আমরা সাময়িকভাবে ডিসকমফোর্ট ফিল করি। সো এই জন্য এখানে কি করছে, রিক্স আছে না, 3টা রিক্সের মধ্যে একটা রিক্স তো আছে, মানে হাই মিডিয়াম লো 3টার যে কোনো একটা তো আছে, ডিসকমফোর্ট তো ফিল করতেছি, সাময়িক অসুবিধা তো ফিল করতেছি। তো এই জন্য আমি কি করলাম, রিক্সের ঘরে টিক দিলাম। এটা রিক্সটা কোন লেভেলের রিক্স? এই যে উপরে আমরা 3টা লেভেল শিখলাম না, কোন লেভেলের রিক্স? এই লো লেভেলের রিক্স, এই জন্য আমি এখানে লোটা ক্লিক করেছি। আর এই ডিটেলসের ঘরে আমরা বলে দিয়েছি যে এই ডাস্টটা যদি হয়, মানে ময়লা কোন ধরনের বলেন তো, হ্যাজার্ড বলেন, কেমিক্যাল হ্যাজার্ড না, মনে আছে আপনাদের? সাপে কামড় দিলে, বিভিন্ন পোকামাকড় কামড় দিলে, এটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। মাথা ফাইটে গেলে, রক্ত বের হয়ে গেলে, মোটা হয়ে গেলে, ফুলে গেলে, মানে তাৎক্ষণিক শরীরের সাথে কোনো আঘাত হলে সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। আর এটা হচ্ছে কি, এইটা হচ্ছে যেহেতু বাতাস কেমিক্যাল আর কি, হ্যাঁ। সো আপনি এখানে বলে দিবেন দ্য ফ্লোর, এই যে এখানে বলবেন দ্য ফ্লোর শুড বি নিয়ারেট অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ শুড বি ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, এই ফ্লোরটা পরিষ্কার করতে হবে, এটা বললেন। আদারওয়াইজ ইট মে পোজ এ কেমিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ আপনি এই ডিটেলসের গলে বলে দিবেন যে এইখানে এই সমস্যাটা আছে, সমস্যাটা সমাধান করা উচিত, না হয় এই হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট এটাই হচ্ছে আপনার কাজ। সো এইখানে আপনি কি করবেন, তো মনে রাখবেন আপনি চাইলে এখানে যা আছে যেভাবে আছে ওভাবে রেখে দিতে পারেন, কোনো চেঞ্জ করতে হবে না। তো আপনারা তো সবাই একসাথে আর বসবেন না, সো সমস্যা নেই। সো ধরেন আমি কি করলাম, আমি এটা চেক করলাম, হ্যাঁ, চেক করে দেখলাম যে কোনো রিস্ক নাই। সো না থাকলে নো রিক্সে টিক দিয়ে দিলাম। যদি রিস্ক থাকে অবশ্যই আপনাকে রিস্কের লেভেলের ঘরে কিছু লিখতে হবে, ডিটেলসের ঘরে লিখতে হবে, এবং এই রেসপন্সিবল কে এটার দায়িত্ব, কে ঠিক করবে, এর কথা লিখতে হবে। সো আপনারা কি করবেন, আপনি চাইলে এটাকে একটা কাইটা দিয়ে আপনি এখানে টিক দিয়ে দিতে পারেন, আর এগুলো কেটে দিতে পারেন, সমস্যা নেই, কেটে দিতে পারেন। এখন আপনারা যে যত ভালো বুঝেন সে তার মতো করে এডিট করবেন, ঠিক আছে? আমি আবারও বলি, আপনি এই বাম দিকের প্রত্যেকটা অপশন পড়বেন, বুঝবেন, কারণ এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে, বলবে যে হেজার্ড ইন্সপেকশনে যখন এই রিপোর্টটা দেখবেন না, বলবে আপনি তো হেজার্ড ইন্সপেকশন করছেন, বলেন কী কী চেক করছেন। তখন আপনি বলবেন স্যার আমি ফ্লোর চেক করছি, স্যার আগুন আছে কিনা তার চেক করছি, আমি প্রত্যেকটা মেশিন ভালো করে চেক করছি, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা সব চেক করছি, এইভাবে বলবেন আর কি। তো বলবে যে আচ্ছা ঠিক আছে, ভালো, তো ওকে। তো এইভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি নো রিক্সের ঘরে টিক দেন তাহলে আপনাকে বাইরের এই বাকি ঘরগুলোতে কিছু করতে হবে না। যদি আপনি রিক্সের ঘরে টিক দেন, অবশ্যই রিক্সের ঘরে বুঝে টিক দিতে হবে। রিক্সের ঘরে টিক দেন তাহলে আপনি কোন লেভেলের রিক্স এটা এখানে লিখতে হবে, এরপর এই কাজগুলো করতে হবে। সো এইখানে আপনি কী করবেন, ওই যে উপরে যে দুইজনের নাম লিখেছিলেন না, যারা এই প্রতিষ্ঠানের মালিক বা মালিক পক্ষ, ওই দুইজনের নামটা এখানে লিখে দিবেন, কোর্স কোঅর্ডিনেটর এবং ম্যানেজারের নামটা এখানে লিখে দিবেন। কেন? এই দুইজন হচ্ছে রিসপন্সিবল কারেক্টিভ অ্যাকশনস, অর্থাৎ এগুলো সলভ করার দায়িত্বে আছে কে? এই দুইজন। প্রতিষ্ঠানে আপনি যারে পাবেন সেই তো সলভ করবে। আচ্ছা, তাহলে এখন এটা পুরাটা এইভাবে করে ফেলবেন, বা যেভাবে আছে সেম রেখে দেন, অসুবিধা নেই। শেষে এসে কমেন্টের ঘরে এসে এখানে আপনি একটা কমেন্ট করবেন। সো কমেন্টটা কি দেখেন, দ্য ওয়ার্কশপ বা ওয়ার্ক স্পেস অফার এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমি বলে দিলাম কি এই যে রুমটা আমি চেক করছি এটা অ্যাসেসমেন্টের জন্য এবং ট্রেনিংয়ের জন্য, এটা কি খুব সেফ, চমৎকার, ভালো। তো এটা আমি বলে দিলাম। কিন্তু আপনি যদি এই রিস্ক লেভেলের ভিতরে কোথাও আপনি যদি এই লো লেভেলের রিস্কের পরিবর্তে অর্থাৎ মিডল অথবা হাই আপনি লিখেন, তাহলে আপনি কখনো এইখানে এসে লিখতে পারবেন না এটা স্যাটিসফ্যাক্টরি। অর্থাৎ আপনি একটু ভাবেন তো, আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন, গিয়ে দেখলেন যে এখানে বলা হয় না অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আপনি কি পড়াবেন? এটা কি আপনি বলতে পারেন যে এটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট, এখানে পড়ানো যাবে? বলতে পারেন? বলতে পারবেন না। সো অনেক প্রতিষ্ঠানে দেখা যায় অনেক শিক্ষার্থীরা এগুলাতে মনে করে যে সে অ্যাসেসরে বেশি বুঝাইতে গিয়ে সে কী করে একটা লো একটা মিডিয়াম দেওয়ার চেষ্টা করে। সো আপনারা এখানে যতগুলোতে টিক দিবেন প্রত্যেকটাই লো লিখবেন, ঠিক আছে? যদি আপনি একান্তই কিছু না বুঝেন আপনি যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। আপনি বলবেন যে স্যার আমি এই পুরো অফিস রুম চেক করে আমি এটা চেক করেছি, কোনো সমস্যা পাই নাই, সো আমি সমস্যা দিই নাই। সো স্যার এই যে দেখেন আমি মেশিন চেক করছি, কোনো মেশিনে সমস্যা পাই নাই, একটা মেশিনও সমস্যা পাই নাই, এই জন্য আমি নো রিস্ক দিয়ে দিছি। হ্যাঁ,
স্যার আমি ফায়ার চেক করছি, কোনো ফায়ারের সমস্যা পাই না, এই জন্য আমি নো রিস্কে রাখছি। স্যার আমি সিঁড়ি চেক করছি, কোনো সমস্যা পাই নাই। স্যার আমি স্টোরেজ চেক করতে গিয়ে দেখি যে না ভাই এখানে একটু সমস্যা আছে। সো আমি কি করলাম, ক্লিন এভরিডে, অর্থাৎ স্টোরেজটা মানে ক্লিন না, ঠিক আছে, ময়লায় ভরা, এইটা একটু ঠিক করতে হবে স্যার। এটা আমি কে ঠিক করবে তার কথা আমি বলে দিছি, এই হচ্ছে বিষয়। তবে আপনাদেরকে একটু বলে রাখি, আপনাকে আরও ডিটেলে জিজ্ঞেস করতে পারে, কারণ আপনি ডে বাই ডে এই সিভিটি এর পড়াগুলো বিসিএস এর মতো হয়ে যাচ্ছে, মানে আপনি বারবার অ্যাসেসমেন্ট দিয়েও কম্পিটেন্ট হতে পারবেন না, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। সো আপনাকে প্রথমত প্রশ্ন করতে পারে যে আপনি হেজার ইন্সপেকশন করছেন, বলেন আপনি কী কী চেক করছেন, তখন আপনি ফ্লোর চেক করছি, মেশিন চেক করছি, আপনি ফায়ার চেক করছেন, তারপর আপনি যা যা পারেন বলবেন সব কিছু, স্টোরেজ চেক করছেন, বলবে যে আচ্ছা ঠিক আছে ফ্লোর চেক করছো, ফ্লোরে কী কী চেক করছো বলো, তখন আপনি বলবেন যে স্যার আমি ডাস্ট অ্যান্ড রাবিশ চেক করছি, স্যার আমি এই যে পাওয়ার কেবল চেক করছি। এই জন্য আপনাকে কী করতে হবে, এই যে যেখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনাদেরকে একটু পড়তে হবে। সো দেখেন এভিডেন্স আপনাকে তৈরি করতে হচ্ছে, আপনাকে কিন্তু এখানে কিছু করতে বলতেছি না আমি, আপনাকে জাস্ট বুঝে বুঝে মাথায় রাখতে বলতেছি। আপনার এই এভিডেন্স থেকে কোশ্চেন করবে, সো কোশ্চেন আপনি না পারলে বলবে আপনি এটা করেন নাই, নিজে করেন নাই। সো আমার কথা হচ্ছে ধরেন আপনি পুরো এভিডেন্স আমি নিজে করে দিলাম, কিন্তু আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারতেছেন, তার মানে আপনি করছেন, ঠিক আছে। সো আপনাদের কাজ হবে যেটা, এই ইন্সপেকশন শিটে এইখানে জাস্ট আপনার নামটা চেঞ্জ করবেন, এইখানে আপনি একজনের নাম বসায় দিবেন, এইখানে একজনের নাম বসায় দিবেন। এই যে কাজগুলো করতে হবে আমি একটু দেখাই, এইখানে আমি একটু লাল করে দিই, হ্যাঁ, এই কাজটা আপনাকে করতে হবে, এই দুইটা কাজ আপনাকে করতে হবে, এবং এইখানে যে দুইজনের নাম বসাবেন আপনারা কী করবেন, এইখানেও ওই দুজনের নামই বারবার বসাবেন, ঠিক আছে। এবং এইগুলো যা আছে এগুলো বসাবেন। যদি মনে করেন যে না আপনি এটার বাদ দিয়ে আপনি এই ঘরে লো বসাইতে চান, বসান। তো এইটার আসলে এই সমস্যাটা হইলে কি সমস্যা হইতে পারে, কোন ধরনের হেজার্ড হইতে পারে, এটা আপনি মাথা থেকে বুদ্ধি করে এখানে লিখতে হবে, হচ্ছে বিষয়। সো আপনি যদি এতটুকু বুঝতে পারেন, মানে আমি এই রিক্স লেভেলের ঘরে এল কেন লিখলাম এটা যদি আপনি বুঝেন, এই রিক্সের ঘরে কেন টিক দিলাম, এখানে কেন টিক দিলাম না এটা যদি আপনি বুঝেন, এবং এইখানে এতগুলো কেন লেখা লিখলাম যদি আপনি এটা বুঝে থাকেন, তাহলে আপনার পরের কাজ হচ্ছে যে এই মেশিন চেক বলতে আপনি কী কী চেক করছি এইগুলো একটু পড়ে পড়ে মনে রাখতে হবে, কমপক্ষে 4-3টা করে মনে রাখবেন। হ্যাঁ, এখান থেকে যদিও বেশি কোশ্চেন এখন করে না, কিন্তু আমার এই ভিডিওগুলো তো ইউটিউবে থাকবে, তাই না, বা আমি অনেক ব্যাচ করাবো, সেগুলোতে আমি সবাইকে এই ভিডিওগুলোই দিব। সো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে ভবিষ্যতে অনেক কঠিন হবে, সো তখন যেন আপনি এই সম্পর্কে অ্যান্সার করতে পারেন। সো আপনাকে আজকে আমি 1 নাম্বার এভিডেন্সটা পুরোটা করে দেখালাম। সো এই 1 নাম্বার এভিডেন্সে কিন্তু আপনাকে খুব একটা কিছু করতে হচ্ছে না, আপনাকে জাস্ট বুঝতে হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে করতে পারে, বলতে পারে যে সিভিএলএম এর কোথায় তো আমি পড়াই নাই যে এই রিক্স লেভেল আবার হাই মিডিয়াম লো আছে, এটা তো কোথাও পড়াই নাই। আপনি বলবেন স্যার হ্যাঁ এটা পড়ার নাই, ঠিক আছে, কিন্তু এই রিক্স লেভেল করতে গেলে আমরা 3টা ভাবে আমরা ভাগ করলাম, এই 3টা ভাগ করছি আমি কিসের মাধ্যমে, আপনি বলবেন স্যার লাইকলিহুড এবং কনসিকুয়েন্স। লাইকলিহুড এবং কনসিকুয়েন্স এই দুইটা এখানে পড়াইলাম না, এই দেখেন একটা হচ্ছে লাইকলিহুড আর একটা হচ্ছে কনসিকুয়েন্স। লাইকলিহুড মানে হচ্ছে কি যে একটা সমস্যা হবে কি না এটার সম্ভাবনা, আর কনসিকুয়েন্স মানে কি সমস্যা হয়ে গেলে কি ক্ষতি হবে। ধরেন এই যে এই লোকটা এখান থেকে পড়ে যাবে কি না, এটা হচ্ছে লাইকলিহুড। পড়ে গেলে তার কি ক্ষতি হবে, মরে যাবে, তাই না, এর বাবা মা কান্না করবে, একটা সন্তান হারাবে, এটা হচ্ছে কনসিকুয়েন্স। সো আমরা কি করছি, এই সমস্যা হবে কি না আর হইলে কি ক্ষতি হবে এই দুইটার উপর চিন্তা করে আমরা এইগুলোকে রিস্কগুলোকে ম্যানেজ করছি, লেভেল করছি। তাহলে আমাদের আজকের 1 নাম্বার এভিডেন্স শেষ। সো এখানে যেহেতু বেশি কাজ নাই, সো আমরা আরও এভিডেন্স শিখাবো। 2 নাম্বার এভিডেন্সটা আমরা শিখবো আজকে। হ্যাঁ, তো 2 নাম্বার এভিডেন্স কি, মেনটেন্যান্স অ্যান্ড হাউসকিপিং ফার্ম। বলেন তো মেনটেন্যান্স কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে কারেক্টিভ। প্রিভেন্টিভ হচ্ছে যে কোনো একটা জিনিস নষ্ট হওয়ার আগে যে যত্ন করা, আর কারেক্টিভ মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার পর যে চেঞ্জ করা, সেটা হচ্ছে কারেক্টিভ। সো আপনাকে এখানেও প্রশ্ন করবে যে এই আপনি যে মেনটেন্যান্স করছেন, মেনটেন্যান্স অ্যান্ড হাউসকিপিং চেক করছেন, বলেন তো আপনি কী কী চেক করছেন। আপনি বলেন স্যার আমি লেআউট চেক করছি, স্যার আমি এনভায়রনমেন্ট চেক করছি, স্যার আমি তো ইমার্জেন্সি প্রসিডিওর্সগুলো চেক করছি, স্যার আমি ফার্স্ট এড বক্সগুলো চেক করছি, ফার্স্ট এড ফ্যাসিলিটিস চেক করছি, স্যার আমি জেনারেল ফ্যাসিলিটিসগুলো চেক করছি, ইলেকট্রিক্যাল সেফটি চেক করেছি, স্যার ওয়েস্ট ডিসপোজাল চেক করেছি, পিপিইগুলো চেক করছি। হ্যাঁ, এই যে আপনি এগুলো বলবেন, তো এইখানে আপনারা পড়তেই হবে ভাই, এখানে তো কিছু করার নাই। আমি আজকে এটাও বলবো যে এখানেও আপনার কোনো কিছু করার নাই, জাস্ট আপনি আপনার এটা নিয়ে আপনার নামকরণ করে একটু গোছায় ফেলবেন। এইবার দেখেন, এই মেনটেন্যান্স করছেন না আপনি, মেনটেন্যান্স করছেন, লেআউট চেক করতে গেলেন, লেআউট চেক করতে গিয়ে দেখলাম এরিয়া ইজ টাইডি অ্যান্ড ওয়েল কিপড, অর্থাৎ আপনি গিয়ে দেখলেন যে এই লেআউটটা সব সুন্দর, তাহলে যদি দেখেন আপনি সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনি ইয়েসের ঘরে ঠিক দিবেন। আর যদি দেখেন এই হাউসকিপিংটা মেনটেন করা নাই, তখন আপনি নোয়ের ঘরে ঠিক দিবেন।
এবং নোয়ের ঘরে না থাকলে এই অ্যাকশনটা কে নিবে, এই অ্যাকশনটা আপনাকে এখানে লিখে দিতে হবে, এই যে অ্যাকশন। তাহলে প্রোভাইড অ্যাডিকিউট স্টোরেজ, অর্থাৎ দেখেন সমস্যাটা কি, সমস্যা অ্যাডিকিউট স্টোরেজ আর প্রোভাইড মানে এই স্টোরেজটা ঠিক মতো নাই। সো কী করছে, এই জন্য নো দিয়ে দিলাম, নাই স্টোরেজ ঠিক মতো নাই, যন্ত্রপাতি রাখার জায়গা নাই তো। সো এখন এটার জন্য অ্যাকশনটা কী হবে, এই যন্ত্রপাতি দিতে হবে। সো দেওয়াটা এখানে লিখে দিবেন। এটার দায়িত্বে কে আছে, এটার দায়িত্ব ওই যে উপরে যে দুইজনের নাম লিখছেন না, আমি এখানে হাসান লিখে রাখছি, এটা ভুল হবে। ওই যে উপরে যে রেসপন্সিবল পারসন একজনের কথা লিখেছিলেন, ওনার কথা লিখে ফেলবেন, ঠিক আছে। কোঅর্ডিনেটরের কথা এখানে লিখে দিবেন, আর ডেটটা লিখে দিবেন কোন তারিখের মধ্যে সে কমপ্লিট করবে। সো এইখানে অবশ্যই ডেটটা অ্যাসেসমেন্টের আগের দিন আপনারা ব্যবহার করবেন। ধরেন আপনি 17 তারিখে অ্যাসেসমেন্টে বসেছেন, সো আপনি এখানে 16 তারিখ ডেটটা বসাবেন, কলম দিয়ে লিখবেন, ঠিক আছে। এইটা এভাবে খালি রাখবেন। সো এইখানে আমাদেরকে কি চেঞ্জ করতে হবে, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আপনার চেঞ্জ করার দরকার না। আপনি শুধু বুঝেন যে আমি কেন এখানে ইয়েসের ঘরে টিক দিলাম, এটা ঠিক আছে। এখানে কেন নোয়ের ঘরে টিক দিলাম, এটা ঠিক নাই, এজন্য নোয়ের ঘরে টিক দিয়েছি। এটা এই অ্যাকশন আবার কি, অ্যাকশন মানে হচ্ছে যে এটা ঠিক যেহেতু নাই, এটা কি ঠিক করতে হবে ওইটাই হচ্ছে অ্যাকশন। এবং এটা ঠিক করবে কে রেসপন্সিবল পারসন, তার কথাটা আপনি এখানে বলে দেবেন, শেষ। কত তারিখে শেষ করবে তার কথাটা লিখবেন, এবং কার কথা লিখলেন, কে ঠিক করবে তার ডেজিগনেশনটা এখানে লিখে দেন, শেষ। ওকে, তো একটু পড়তে হবে এখানে ভাই, প্লিজ পড়তে হবে। আপনাকে বলতে হবে যে মেনটেন্যান্স করছেন, আপনি কী মেনটেন্যান্স করছেন সেগুলো বলবেন। আপনি বলেন লেআউট চেক করছেন বা লেআউট মেনটেন্যান্স চেক করে আসছেন, ওকে, বলেন দেখি লেআউটে কী কী থাকে, কী কী চেঞ্জ করেন, তখন আপনাকে কিন্তু এখানে কিছু পয়েন্ট আপনাকে বলতে হবে। এগুলো এখন পর্যন্ত জিজ্ঞেস করে না, কিন্তু আসবে ভবিষ্যতে জিজ্ঞেস করবে। আচ্ছা, তো আশা করি আমরা তাইলে এটাও বুঝতে পেরেছি। সো শেষের দিকে এসে আমরা কী করবো, একটা কমেন্ট দিয়ে দিব, হ্যাঁ, হাউসকিপিং অ্যান্ড মেনটেন্যান্স মিট আওয়ার এস্টাবলিশ স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করেই হাউসকিপিংটা হচ্ছে। সো দেখেন আমরা দুইটা এভিডেন্স করে ফেললাম, দুইটা এভিডেন্সের খুব একটা কাজ নাই, শুধু বোঝার কাজ, ঠিক আছে। যদি আপনি বুঝেন তাহলে ভাই আপনি আটকাবেন না, কিন্তু যারা একটু চালাকি করে মনে করবেন যে না হয়েছে কাম, দরকার নাই, তখন কিন্তু ভেজাল হয়ে যাবে, হ্যাঁ। সো আমরা দুইটা এভিডেন্স করে ফেললাম। এইবার 3 নাম্বারে আপনি কি করবেন জানেন, এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লেখা থাকবে না। দেখেন আমি কি করেছি, আমার যে ডিজিটাল মার্কেটিংয়ের যে সিএস এর প্রথম পেজটা আছে, এই প্রথম পেজটা এখানে নিয়ে আসছি। আপনি কি করবেন, আপনি স্ক্রিনশট করে ওই যে ছবি আমি যেভাবে আনছিলাম এইখানে ছবিটা নিয়ে আসবেন, শেষ কাজ হচ্ছে এটা। তারপরে আপনি একবারে ডিরেক্ট আপনার সিএস এইবার বুঝতে হবে, আপনি যে সিএসটা নিলেন, আপনি একদিনে কি সিএসএ সব পড়াইতে তো পারবেন না। সো আপনার ধরেন সিএসের ভিতরে ইউনিট আছে 8টা, এই 8টার মধ্যে অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ অকুপেশন, আমরা জানি যে আমাদের সিএসটা কয়টা ইউনিটে, কয় ধরনের ইউনিটে গঠিত হয়, একটা হচ্ছে জেনেরিক, একটা হচ্ছে সেক্টর, একটা হচ্ছে অকুপেশন। সো আপনাকে এইখানে একটা নির্দিষ্ট অকুপেশনের ইউনিট সিলেক্ট করতে হবে, যেইটা আপনি একজন ট্রেনার হিসেবে অ্যাসেসরের সামনে শিখাবেন, এবং আপনি যেই ইউনিটের উপর একজন অ্যাসেসর হিসেবে অ্যাসেসমেন্ট নেবেন, এইরকম একটা ইউনিট আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি কি করছি, আমি এসইও শিখাইছি, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। সো আমি কি করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে ইউনিটটা, আমি এই ইউনিটটা নিয়েছি। সো আপনি কি করবেন, আপনি এরকম একটা নির্দিষ্ট ইউনিট আপনারা নেবেন। আমি এটা একটু ভালো করে বোঝাই দিই, হ্যাঁ। দেখেন আমাদের এখানে আমি লেভেল 4-এরই সিএসটা একটু বের করি, হ্যাঁ প্লিজ আপনারা একটু দেখেন। আচ্ছা, লেভেল 4-এর সিএসটি আমি বের করতেছি। মনে করেন আমি এখানে চলে আসলাম, এই যে ওকে ইউনিটগুলো, এখানে তো আবার ডিরেক্ট লেখা নাই, তাই না, এই যে অকুপেশন জেনারিক এগুলো কিছু লেখা নাই। আচ্ছা, আপনি কি করবেন, এই যে অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সিতে চলে যাবেন, গেলাম মনে করেন। আচ্ছা, আমি ডিজিটালের একটাই বের করি, যেহেতু ডিজিটাল দিয়ে বোঝাচ্ছি, তাই না। ওকে, আমি চলে আসতেছি এখানে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং কোথায়, ডিজিটাল মার্কেটিংয়ের সিএস কোথায়, ডিজিটাল মার্কেটিংয়ের সিএস, ওকে, এইটাকে আমি বের করবো এখন। চলে, সবাই ভালো করে বুঝতে হবে সিএস আমি অনেকবার বুঝাইছি। প্রথম কাজ হবে কি, আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে ওখানে যুক্ত করবেন। তো স্ক্রিনশট করতে হয় কীভাবে, Ctrl+Shift+S দিয়ে, অথবা এই বাম দিকে আপনার যে অপশনটা থাকবে এখান থেকে স্ন্যাপিং টুল দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট আশা করে নিতে পারবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন নিচে, এই যে এইখানে দেখেন আমাদের সিএসটা 3 ধরনের ইউনিটে গঠিত।
এক ধরনের মানে হচ্ছে এখানে লেখছে জেনেরিক, আরেকটা হচ্ছে সেক্টর, আরেকটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক অফ ইউনিট অফ কম্পিটেন্সি। অর্থাৎ এখানে আমরা জেনেরিক কিছু শিখি, এখানে আমরা এই কম্পিউটার চালানোটা শিখি, আর এইখানে রিয়েল জব করা শিখি। সো ধরেন আপনি শিক্ষার্থীদেরকে শিখাবেন অ্যাসেসরের সামনে আপনি জব শিখাইতে পারেন কিনা, আপনি জব শিখাইতে পারেন কিনা এটা শিখাবেন। আপনি একজন অ্যাসেসর হিসাবে একটা জব দিবেন তাকে, সে জবটা করতে পারে কিনা ওইটা আপনি অ্যাসেস করবেন, এটা অ্যাসেসর হিসাবে। সো আপনি যেহেতু অ্যাসেসর হিসাবে অ্যাসেসমেন্ট নেবেন, আপনি যেহেতু ট্রেনার হিসেবে ট্রেনিং করাবেন, সো আপনাকে এই অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সির এই 4-5টা যা থাকবে আপনার সিএসের, মনে করেন আপনি গ্রাফিক্সের, মনে করেন আপনি আইটি সাপোর্ট সার্ভিসের, সো আপনার ওখানের যেইটা আপনার কাছে সবচেয়ে সহজ, যেমন এইটা অনেকগুলো থাকবে না, যেইটা আপনার কাছে সহজ মনে হয় ওইটা আপনি নেবেন। ওইটার মধ্যে যেন একটা জব থাকে, ওইটার মধ্যে যেন একটা চাকরি থাকে, ওইটার মধ্যে শেখানোর মতো কিছু যেন থাকে, তাইলেই হয়েছে। সো এইটা আপনারা এখানে নিয়ে ফেলবেন। কীভাবে নেবেন আমি একটু বলি। আপনারা কি করবেন, ওই সিএসের যে ওই পেজগুলো আছে ওই পেজগুলো হুবহু এখানে লিখে ফেলবেন, মানে এইভাবে যেমন আমি যেভাবে করে দিয়েছি না। আপনাদের কাজ হবে কি, এই যে ইউনিট টাইটেল কোড এটাতে কী করবেন, ওই আপনার ওই সিএস থেকে কপি করে নিয়ে আসবেন। এই যে সিএসে যাবেন, এই যে এখানে আসেন, আপনার সিএসের ওই ইউনিটটা খুঁজে বের করবেন। দেখেন এই যে অ্যাপ্লাই, এই যে আমি কোথায় আসছি, সেক্টরে আসছি, এখান থেকে আমি নিব না, তাই না? আমি যাব কোথায়, অকুপেশনে। সো আরও নিচে যাই, এই দেখেন অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস, এখানে যাব। এইখানে গিয়ে আমি নিলাম কি, আমি কি এন্টারপ্রাইজ কনসেপ্ট ডিজিটাল মার্কেটিং নিছি? না, এটা নিই না, আমি নিছি এর পরেরটা। সো আপনার কাজ হবে কি, এইখানে যা যা আছে না, এই যে এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ওখানে নিয়ে যাবেন, এই সময়টাকে ওখানে নিয়ে যাবেন। অর্থাৎ আপনার কাজ হবে মানে আপনার অকুপেশনে এটাকে কনভার্ট করে ফেলা। যদি আপনি স্ক্রিনশট করে নিতে পারেন, সুন্দর হয়, তাহলে নিতে পারেন। তবে আমি বলবো যে স্ক্রিনশট করে নেওয়ার দরকার নেই, কারণ এগুলোকে বারবার কপি করতে হবে, ঠিক আছে? সো এইভাবে আমরা কি করব, সিএসটা পুরাটা মানে একদম যা আছে ওই ইউনিটের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে, একদম এই অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্টের এইটুকু পর্যন্ত একটা সিএসের ভিতরে যা থাকে, দেখেন আমি তো দেখাই। দেখেন এই সিএসের এই শুরু থেকে, আপনার সিএসের ওই ইউনিটের শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই অ্যাক্রিডিয়েশন ডকুমেন্ট পর্যন্ত যা থাকবে তা আপনি এখানে তুলে নিয়ে আসতে হবে, নিয়ে আসবেন। ওকে, এরপর আমরা শিখবো যে 3 নাম্বার এভিডেন্সটা শিখবো। হ্যাঁ, আশা করি আপনারা এটা তো এভিডেন্স না, এটা আপনারা পারবেন। 3 নাম্বার এভিডেন্স আমরা কি শিখবো, ট্রেনিং রিসোর্স চেকলিস্ট। অর্থাৎ আপনি যে পড়াইতে হলে আপনার কিছু রিসোর্সের দরকার আছে না? সো আপনি রিসোর্সটা লিখবেন। এখানে আপনার ভ্যানু মানে আপনার প্রতিষ্ঠানের নামটা আপনি লিখে দিবেন। সো এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা লিখবেন, আশা করি বুঝতে পারছেন। এইখানে আপনি ডেটটা লিখবেন, ডেটটা আপনি লিখবেন না, ওইটা ডেটটা ওই যে অ্যাসেসমেন্টের আগের দিন বা অ্যাসেসমেন্টের দিন লিখবেন, কারণ অ্যাসেসমেন্টের দিন আপনি ট্রেনিং পার্টের ডেমো দিবেন না, আপনি যে ট্রেনিং পারেন এটা বোঝাবেন অ্যাসেসরের সামনে। সো যেই দিন ট্রেনিং ওই দিনের ডেটটা এখানে দিবেন, ঠিক আছে? এইবার দেখেন এখানে যা আছে এগুলো আপনি রাখবেন না, এটা শুধুমাত্র আইটি সেক্টরের যারা তারা রাখতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের, ওরা এগুলো চেঞ্জ করার দরকার নাই। সো কী করতে হবে এখানে একটু বলি। এসএল মানে পিপিই তো বুঝেন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। অর্থাৎ কী পিপিই লাগবে, অর্থাৎ আপনি ধরেন মনে করেন ওয়েল্ডিংয়ের, সো আপনার ওই যে ঝালাই টালাই দিতে হয় না, সো ঝালাই দিতে হলে আপনার কী ধরনের পিপিই দরকার সেটা আপনার সিএসের মধ্যে লেখা আছে। সো আপনার অ্যাপ্রনের দরকার হবে, সেফটি শুয়েসের দরকার হতে পারে, গ্লোভস দরকার হতে পারে, হ্যান্ড গ্লোভস দরকার হতে পারে, মাস্কের দরকার হতে পারে। এখন আমার কথা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের, আমাদেরকে এগুলো দরকার হতে পারে কিনা? কেন ভাই, আমি অ্যাপ্রন পরবো না? আমি অ্যাপ্রন পরলে তো অসুবিধা নাই, অ্যাপ্রন পরবো, আমি সেফটি শু পরবো না, কারণ ইলেকট্রিসিটি আমরা শর্ট করতে পারে, আমরা যদিও করি না আর কি। সো আপনি কি করবেন, এখানে আপনি 10 পিস করে লিখে দিবেন, ঠিক আছে? এখানে আপনি 10 করে লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আপনি আপনার অকুপেশন, আপনি তো ট্রেনার, আপনি শিখছেন না নিজে। আপনি মনে করেন চুল কাটার উপর, আপনি যে হেয়ার কাটার এটার উপর আপনি কম্পিটেন্ট হয়েছেন লেভেল 2-3-তে বা 1-এ। সো আপনি আপনার ওইটা পড়াইতে হইলে কী কী ইকুইপমেন্ট লাগবে, আপনার ওই যে চুল কাটার মেশিন আনতে হবে। আমরা যেহেতু কম্পিউটার দিয়ে শেখাই, আমাদের কম্পিউটার লাগবে। আরেকজন আছে ভাই টেলারের কাজ শেখায়, তার টেলারের মেশিন লাগবে, তাই না? আরেকজন আছে যে ধরেন ওই যে এই ডিজাইন করে না জামা কাপড় উপরে, তার ওই ডিজাইনের এই যে নকশা টকশা করার এগুলো দরকার হবে। সো এগুলো নিয়ে আসবে সে। এখন এইখানে আপনাদেরকে পুরোটাতে হাত দিতে হবে। সো আপনাদের যা যা দরকার এগুলো লিখতে হবে। সো এইগুলো আপনি চাইলে এগুলো রাখতে পারেন, কারণ আপনার পেন্সিল, ইরেজার, হ্যাঁ, পেন্সিল কাটার, তারপর মার্কার, পেপার, চক, পেন, এগুলো দরকার হয়। সো এইখানে আপনি আপনার অকুপেশন শিক্ষার্থীদেরকে শিখাইতে চাইলে যা যা দরকার হয় তা উঠাই দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি আরও বেশি উঠাইতে পারেন কোনো সমস্যা নেই, এটা উঠাই ফেলবেন, শেষ, এটাও শেষ। এইবার আমরা এই 4 নম্বর এভিডেন্সটা
ভালো করে বুঝে আজকে শেষ করে দিব, ঠিক আছে? তো চলেন, টাস্ক অ্যানালাইসিস মানে কি? একটা জিনিস দেখেন, আমি যেভাবে দিচ্ছি এভাবেই করে ফেলবেন, এগুলো এভাবেই থাকবে। টাস্ক অ্যানালাইসিস ফর্ম, তাই না? এই টাস্ক অ্যানালাইসিস ফর্ম কি আমি বলেছিলাম, টাস্ক অ্যানালাইসিস মানে কি, নলেজগুলোকে ভাগ করে ফেলবো, নলেজ স্কিল অ্যাটিটিউডগুলোকে আলাদা করে ফেলবো। সো একটু এটাকে একটু ছোটো করি, ছোটো করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি কি করেছি, আমার ডিজিটাল মার্কেটিংয়ের যে সিএসটা আছে, এই সিএসটাকে একটু সুন্দর করে সাজাইছি, একটু দেখাই। এখানে আপনারা কি করবেন, ইউনিট কোড অ্যান্ড টাইটেল, ওই যে আপনারা বললাম না, আপনি আপনার একটা ইউনিট সিলেক্ট করবেন। আমি কোন ইউনিটটা সিলেক্ট করেছিলাম, এই অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করছিলাম না, এবং ওই ইউনিটের একটা কোড আছে না, এই কোডটা আমি এখানে বসেছি। সো আপনারা কি করবেন, আপনারা ওই যে যেই সিএসটা পছন্দ করছিলেন, ওই সিএসের ইউনিট কোড আর ইউনিট টাইটেলটা সুন্দর করে কপি করে এখানে নিয়ে এসে বসায় দিবেন। আমি যেটা বসাইছি এটার দরকার নেই, আপনি যেটা পছন্দ করছেন সেইটা আপনি ওখানে বসাবেন। আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। অর্থাৎ এইখানে আপনি কি করবেন, আপনি আপনার যে পছন্দের ইউনিটটা আছে ওই কোড সহ এখানে পুরোটা বসাবেন, আপনার কাজ হচ্ছে এটা। এরপর আপনি এই এলিমেন্টের ঘরে, এখানে দেখেন আমি কয়টা এলিমেন্ট বসাইছি, একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, চারটা এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট, ছয়টা এলিমেন্ট বসাইছি। সো আপনাকে দেখতে হবে আপনার সিএসের ভিতরে কয়টা এলিমেন্ট আছে। দেখেন তো আমার এলিমেন্ট কয়টা, এই যে এলিমেন্ট, এই এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে না? সো আপনি কি করবেন, এই এলিমেন্ট অফ কম্পিটেন্সির নিচে যে এই পয়েন্ট করে যা যা যেগুলো দেওয়া আছে না, যদি 10টা দেওয়া থাকে আপনি 10টা এখানে লিখে ফেলবেন। সো আমি দেখেন এখানে 6টা লিখছি। সো আপনার ধরেন মনে করেন আপনার 7টা আছে, সো আপনি কি করবেন জানেন, এই যে ডান দিকে তাকান, নিচে নিচে নিয়ে আসি, এই ডান দিকে এই জায়গায় গিয়ে এই টেবিলের বাহিরে কার্সরটা রেখে জাস্ট একটা এন্টার চাপ দিবেন। সরি এখানে না, এই টেবিলের বাহিরে রেখে একটা এন্টার চাপ দিবেন, দেখবেন যে একটা ঘর বেড়ে যাবে। মানে এই টেবিলের বাহিরে আপনি মাউসের কার্সরটা রেখে যদি একটা এন্টার চাপ দেন, তাহলে দেখবেন আরেকটা ঘর খুলে যাবে। সো আপনার 6টার পরে 7টা বসান, সমস্যা নেই। আপনার কাজ হবে কি, কাজ হবে ওই সিএসের ভিতরে যেভাবে শুধু এলিমেন্টগুলো লেখা রাখছে না, এলিমেন্ট 1 2 3 4 5 এভাবে, এই শুধু এই সোজা বাম দিকের যে ঘরটা আছে এটার মধ্যে এলিমেন্টগুলো বসায় ফেলবেন। আপনার কাজ হচ্ছে এটা, আশা করি এটাও পারবেন। এবার আমরা নলেজ কিভাবে বসাবো সেটা একটু শিখব। এই নলেজের ঘরে আমরা যখন নলেজটা করতে যাব, আমি একটু এখান থেকে একটু নিচে নামাই, আমি একটু আপনাদেরকে করে দেখাই। হ্যাঁ, ওকে, এখানে একটু নামাই ফেললাম। সো এইগুলাকে আমি ওকে 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 আমি এটাকে কেটে দিলাম। আপনি প্রথমে এভাবে খালি করে নেবেন। হ্যাঁ, এই নলেজের এই ঘরটা খালি করে নেবেন। খালি করে নিয়ে আপনি কি করবেন, এই যে এখান থেকে এটা ডিলিট করে দিলাম আমি, করে দিয়ে এই দেখেন 1 নাম্বারটা আমি নিয়ে আসি এখানে। 1 নাম্বারটা আমি 2 নাম্বারটা দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা এইটাই দেখাই। তাহলে এইখানে দেখেন এই যে আপনি কী করবেন, এই তিনোটাকে কপি করে নিয়ে আসবেন। এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোকে, এই পুরাটাকে তিনোটাকে কপি করে নিয়ে আসবেন সিএস থেকে। কপি করে এনে এই জায়গাটা এই নলেজের ঘরে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর প্রথমত আপনি 1 2 3টাকে একটু আলাদা করেন। ঠিক আছে, এই 3টাকে আলাদা করলেন। এইখানে আপনি দেখেন যে এই যে একটা, এই দেখেন 1.1 একটা, 1.2 একটা, 1.3 একটা। আপনার কি করতে হবে, এইটার ভিতরে নাউন কি আছে, নাউনটা রাখবেন আর সব কিছু কেটে দিবেন। তাহলে দেখেন নাউন কি, সোশ্যাল মিডিয়া, এই যে পুরাটা কেটে দিলাম, সোশ্যাল মিডিয়া এটাই নাউন, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা একটা নাউন, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা একটা নাউন না? সো এই নাউনটা আমি রাখছি। সো এইখানে আমি কি করব, এই উপর থেকে আমি ইনসার্টে গিয়ে, আপনাদের ইনসার্টে থাকবে হোমে গিয়ে আপনারা এখান থেকে এই বুলেট পয়েন্টের যে কোনো একটা ইউজ করবেন। এই যে আমি এগুলো ইউজ করি, আপনি চাইলে এরকম একটা ইউজ করে এটাকে একটু এদিকে নিয়ে যেতে পারেন। ওকে, হয়ে গেল। এবার 2 নম্বরের মধ্যে কী আছে দেখেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এটা একটা নাউন, তাই না? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এটা একটা নাউন। ওকে, এই নাউনটা রাখলাম। তারপর আমি এখানে চলে আসলাম, এটাকে এখানে আমি আবার এটা একটু বসাই, এটাকে ধরে এখানে গিয়ে এটা আবার একটা ক্লিক করি। এটা হচ্ছে না কেন? আচ্ছা, এটা উপরে উঠে ফেললাম, তারপরে এখান থেকে টেন্টার দিলাম, হয়ে গেছে। এবার এখানে আমি কী করবো দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এটা একটা নাউন না, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। সো আমি কী করবো, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল এটাকে আমি কন্ট্রোল X দিয়া এখানে নিয়ে বসায় দিলাম।
আর নিচের এগুলো কেটে দিলাম। তো দেখেন, বুঝছেন এটা? আমি সিএস থেকে এই 1 নাম্বার এলিমেন্টের আন্ডারে যা ছিল এগুলোকে কপি করে আইনা শুধু নাউনগুলো রাখছি আর সব কেটে দিছি, তাই না? তো 2 নাম্বারটা একটু আমরা করি, হ্যাঁ? তো 2 নাম্বারটা একটু করি, দেখেন। ওকে, এটাকে কপি করে সবগুলো নিয়ে আসবো, এনে আমাদের কাজ হবে এই 2 নাম্বার এলিমেন্টে, এই এলিমেন্টের নামটা 2 নাম্বার কোনটা এখানে হবে একটু দেখাই। এই যে এখানে যে 2 নাম্বার এলিমেন্টে যা আছে না, এই যে এটা, এই না দেখেন এখানে লেখাই আছে প্র্যাকটিস ফেসবুক মার্কেটিং। সো এখানে দেখেন আপনারা কী করবেন, আপনাদের সিএস থেকে এইটা এখানে বসায় দিবেন। বসানোর পর এখানে আইসা আপনারা এই সবটা বাদ দিয়ে দিতে পারেন, অথবা আমি একটু নিচে করি, একটু দেখে নিন, বুঝে নিন যে আমি কিছু ডিলিট করি নাই। এখানে বসাচ্ছেন না, বসানোর পরে দেখেন ফেসবুক বিজনেস ইজ ইন্টারবেট, তাহলে ফেসবুক বিজনেস, তাই না? ফেসবুক ফর বিজনেস, আপনি এটা নিয়ে, এটা একটা নাউন, মানে আপনি এটা শিখাবেন তাকে, মানে এই নলেজটা তাকে শিখাবেন। তারপর পেজ অ্যান্ড গ্রুপ এটা শিখাবেন। তারপরে আপনি কি শিখাবেন? তারপরে ধরেন এই অ্যাড শিখাবেন। অ্যাড কি, অ্যাড বুঝতে হবে না, তারে অ্যাডটা কি সেটা শিখাবেন। তারপর আপনি শিখাবেন ফেসবুক পিক্সেল কি, মানে নাউনগুলো এখানে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে নাউন রাখার পাশাপাশি আর কি রাখতে হবে আমাদেরকে। দেখেন আমি এখানে কি করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা রাখলাম, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমি এটা রাখলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল এটা আমি এখানে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। এবার এখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই সিভিএলএম এর ভিতরে এইখান থেকে আমরা কি করব, নাউনগুলো নিব এবং বোল্ড এবং আন্ডারলাইন করা অপশনগুলো নিব। দেখেন তো আমি যে একটু আগে নাউনগুলো নিয়েছি তার মধ্যে কি এই আন্ডারলাইন করা নামগুলো আসছে না? অবশ্যই আসছে। আচ্ছা, এর পাশাপাশি এই আমরা চলে যাব রেঞ্জ অফ ভেরিয়েবলে। দেখেন এই যে 1 নম্বরে বলছে না সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মধ্যে কী কী পড়ে, এই 4টা পয়েন্ট পড়ে। সো এই 4টা পয়েন্টকে আবার কপি করে আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যেখানে আছে, দেখেন এখানে আমরা 2 নম্বরে দেখলাম না সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এখান থেকে আমরা এটাকে একটু ডাবল এন্টার দিব, দিয়ে এখানে এটা বসায় দিব। বসায় দিয়ে এইখানে আমরা যেটা করতে পারি, এখানে এন্টার দিলাম, এখানে এন্টার দিলাম, এইখানে এন্টার দিলাম, দিয়ে আমরা এই সংখ্যাগুলো কেটে দিব। হ্যাঁ, আমরা এই সংখ্যাগুলো কেটে দিলাম, এই সংখ্যাটাও কেটে দিলাম, এই সংখ্যাটাও কেটে দিলাম। ওকে, কেটে দিয়ে এই 3টাকে সুন্দর মতো এখানে ধরে এইখানে গিয়ে আমরা এটা না, আমরা এরকম একটা কিছু দিয়ে দিব, দিয়ে এইটাকে টেনে এটা এখানে ধরলাম, ধরে এটাকে টেনে একটু সামনে আগায় দিই। ঠিক আছে, তাইলে কি হলো, বা আর একটু আগায় দিতে পারেন, এই যে হয়ে গেছে। সো আপনাদের কাজ হবে যে এইভাবে এলিমেন্ট এর নামটা এলিমেন্টের ঘরে বসাবেন, নাউনের ঘরে আপনারা এই 3টা জিনিস আনবেন। কি কি আনবেন? আন্ডারলাইন করা বোল্ড করা অপশনটা আনবেন 1, 2 নম্বরে নাউনগুলো রাখবেন 3, আপনি ওই নাউন বা আন্ডারলাইনের আন্ডারে রেঞ্জ অফ ভেরিয়েবলের ভিতরে কি কি আছে ওই পয়েন্টগুলো এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এইবার আমরা শিখবো যে স্কিলটা কীভাবে। আশা করি আপনি যদি এইটা বুঝেন, এতটুকু বুঝেন, তাহলে আপনি বাকি সবগুলো করতে পারবেন। সময়ের সাপেক্ষের ব্যাপার, আর কি, কিছু করার নেই। এইবার চলে আসেন আমরা এই স্কিলে কনভার্ট করা শিখবো। সো স্কিলের ঘরে আমরা কি লিখবো? স্কিলের ঘরে আমরা কি লিখতে পারি একটু দেখাই। আমরা কি করব, এই যে পুরাটাকে আবার কপি করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে আবার কপি করে স্কিলের ঘরে এনে পেস্ট করে দেব, দেই। আচ্ছা, এটা আমি করলাম না। হ্যাঁ, এখানে এসে আমি স্কেলের ঘরে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার প্রথম কাজ হবে কি, এই সংখ্যাগুলো কাইটা দিয়ে আমি এন্টার দিয়ে ফেলবো। হ্যাঁ, একটু আলাদা করে ফেলি যে বুঝতে সুবিধা হয় যেন। তারপর এই সংখ্যাগুলো কেটে দিলাম, তারপর এই সংখ্যার আগে একটা এন্টার দিলাম। ওকে ওকে, তাহলে কি হলো, এটাও কেটে দিই। তাহলে 1টা 2টা 3টা, আমার 3টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমি এখানে আনলাম। এখন এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোকে আমাকে স্কিলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমরা তো এই পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে নলেজটা নিয়ে ফেলছি, এখন স্কিলটা নিব। সো স্কিলটা কীভাবে নেয় একটু দেখাই। স্কিল নিতে হলে সবার প্রথমে আপনি যে সেন্টেন্সটা থেকে নেবেন, ওটা লাল করি, এই সেন্টেন্সটা থেকে অক্সিলারি ভার্বটাকে সবার প্রথমে ডিলিট করবেন, সবার প্রথমে কেটে দিবেন। সো আমি অক্সিলারি ভার্বটা কালো করে ফেললাম, এটা কেটে দিব। এরপর আমাকে এই যে অক্সিলারি ভার্বের পর যে ভার্বটা আছে এই ভার্বটা অবশ্যই দেখবেন ফার্স্ট ফর্মে থাকবে, এটাকে আপনি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবেন। যেমন আইডেন্টিফাইড লেখা আছে, সো আপনি এটাকে আইডেন্টিফাইয়ে নিয়ে আসবেন। সো আমি একটু করি, দেখেন একটা করি। হ্যাঁ, এখানে আপনি কি করবেন, সবার প্রথমে এই আইডেন্টিফাই এটাকে আমি কপি করে এই নিচে এনে ছাড়লাম। ছাড়ার পর আইডেন্টিফাই
আইডেন্টিফাই, আইটা একটু বড় হাতের দিবেন, সরি আইটা একটু বড় হাতের দিলাম, আইডেন্টিফাই এটা লিখলাম। আইডেন্টিফাই লিখার পর ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ অক্সিলারি ভার্বের আগে যা আছে পুরোটা এখানে নিয়ে আসবেন, বসায় দিবেন, শেষ। আপনি এটা স্কিলে কনভার্ট করে ফেলছেন। ঠিক আছে, অনেকে এটা আউলায় যে অ্যাক্টিভ ভার্ব, ফ্যাসিভ ভার্ব, মানে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এভাবে বোঝার দরকার নেই। আপনি জাস্ট আমি মনে করি আমি ইংরেজি কম জানি, আপনিও ইংরেজি কম জানেন, সমস্যা নেই। সো আমি এটাকে ইয়েতে কনভার্ট করলাম, তাই না? কিসে কনভার্ট করলাম? স্কিলে কনভার্ট করলাম। সো আমরা আরেকটা শিখি, এটা কি একটু করি। হ্যাঁ, এটা করতে হলে কী করতে হবে? প্রথমে আরটা কেটে দিতে হবে, দিলাম। আরটা কেটে দিয়ে আমি কী করবো? এই ইন্টারপ্রেটেড এই শব্দটাকে ধরে শুরুতে নিয়ে গেলাম, তাই না? ইন্টারপ্রেটেড শেষে যে ওই যে যা আছে ওইটা কেটে দিব আর কি। ওই যে এই নক্তা টক্তা আছে না, আরবিতে যে নক্তা দেখা যায়, এই নক্তা টক্তা আছে, এই নক্তা কেটে দিয়ে শুরুতে আমি ইন্টারপ্রেট, তো ইন্টারপ্রেট এই শেষে টি কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল? ইন্টারপ্রেট টাইপস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখছেন, হয়ে গেছে না? সো আমরা এইভাবে স্কিলে কনভার্ট করব। তাহলে আমরা আজকে কি করলাম? স্কিলে কনভার্ট করা শিখে গেলাম। এখানে আপনাদেরকে শিখায় রাখি, ধরেন যদি কখনো আপনাকে এরকম দুইটা সেন্টেন্স একসাথে দেয়, কীরকম দুইটা সেন্টেন্স আমি একটু দেখাই। এটা অ্যাসেসমেন্টে আসে, রিটেনে এই পরীক্ষা এগুলো আইসা মানে পোলাপানের পুরা হতাশ করে ফেলে। ধরেন এই দুইটা আপনাকে এখানে কি করলো, এই দুইটা পিসি আপনারা এখানে এক জায়গায় বসায় দিয়া, এটা এখানে বসায় দিয়ে যদি এখানে এটারে বাদ দিয়া যদি আপনারা শুধু এখানে একটা অ্যান্ড লেখা দেয়, কি লেখা দেয়? এই অ্যান্ড লেখা যদি বলে যে এটাও কেটে দিল, দিয়ে বললো যে এইটাকে তুমি স্কিলে কনভার্ট করো, এই শব্দটা লাস্টের এটাও কেটে দিল। মানে প্রশ্ন কি বুঝেন? প্রশ্ন হচ্ছে যে এই শব্দটাকে বা এই সেন্টেন্সটাকে স্কিলে কনভার্ট করো। সো আপনি কিভাবে কনভার্ট করবেন? এখন কিছু স্টুডেন্ট ভুলটা কোথায় করে আমি বলি। কিছু স্টুডেন্ট মনে করে যে স্যারে তো শিখাইছিল যে অক্সিলারি ভার্বটা উঠে দিব, তাহলে এখন সে ধরেন এখানে আমি আরও রাখলাম না, অক্সিলারি ভার্ব একটাই রাখলাম, আমি বুদ্ধি করে কী করলাম, এই অক্সিলারি ভার্ব একটা উঠায় দিলাম। পরীক্ষক প্রশ্ন যে করছে, তাহলে সে কী করে, সে বলে যে স্যার তো বলছে অক্সিলারি ভার্ব উঠায় দিতে, সো আমি এটা উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে আইডেন্টিফাই লেখা আছে, সো আইডেন্টিফাইটা সামনে নিয়ে আসছি। কিন্তু কথা হচ্ছে যে দেখেন, আইডেন্টিফাই এবং ইন্টারপ্রেট দুইটা ভার্ব তো এখানে রয়ে গেছে, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্নে যদি এরকম আপনারা ঘাবড়ানোর চেষ্টা করে, তখন আপনি কী করবেন জানেন? যদি দেখেন এন্ড লেখা আছে, এন্ড, তো এন্ডের আগে যদি দেখেন একটা ফুল পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে এবং এন্ডের পরে একটা ফুল পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, তাহলে আপনি কি করবেন জানেন? আপনি কি করবেন? এই ইজের পরিবর্তে আইডেন্টিফাই বসাবেন। দেখছেন, এই যে আইডেন্টিফাই এরকম করে আর কি পুরাটা বসাবেন, মানে এই একদম ডিরেক্ট যেভাবে করবেন, মাঝখানে শুধু এন্ডটা বসায় দিবেন। আমি তো এটা করি। হ্যাঁ, আচ্ছা আমি একটু করি, পুরাটা অ্যান্সারটা লিখি। অ্যান্সারটা লিখতে হলে কী করতে হবে? প্রথমে আইডেন্টিফাই, এই আইডেন্টিফাই এই শব্দটা আমি কপি করে এখানে এনে বসালাম। তাহলে আইডেন্টিফাই, এটাকে একটু বড় করতে হবে। ওকে, আইডেন্টিফাই বসালাম। আইডেন্টিফাই ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটুকু পর্যন্ত আমি কপি করে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। ওকে, আনার পর এখানে আমি জাস্ট কী করবো? অ্যান্ড লাগাই দিব, শেষ। তারপর আবার কি দেখেন, ইন্টারপ্রেটেড লিখছে না, সো এই দেখেন যে ইন্টারপ্রেটেড টাইপস অফ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এইটারই আমি এইভাবে পুরোটা বসাই দিব, শেষ। ঠিক আছে, বুঝতে পারছেন? না বুঝতে পারলে এটা চুপ করে বুঝবেন, একটু কষ্ট তো করতে হয়, তাই না? সব কি আর খাওয়াই দিব বলেন? আচ্ছা, রাগ করেন না প্লিজ। হ্যাঁ, রাগ করলেন? আর এই অ্যাটিটিউডের ঘরে স্কিলটা আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাটিটিউডের ঘরে আমরা কি করব? এই অ্যাটিটিউড আমাদের সিএসের ভিতরে যে এখানে অ্যাটিটিউড লেখা আছে না, দেখেন এই যে শেষের দিকে একদম এখানে লেখা আছে আন্ডারপেনিং নলেজ, আন্ডারপেনিং স্কিলস, এবং এখানে লেখা আছে রিকোয়ার্ড অ্যাটিটিউড। সো এখানে আপনি কী করবেন? একদম যা আছে সবগুলোরে কপি করবেন, সবগুলোরে কপি করে এই নাম্বারগুলো বাদ দিয়ে বসায় দিবেন, শেষ। নাম্বারগুলোর বাদ দিয়ে এখানে বসায়া নাম্বারগুলো কাইটে এই বুলেট পয়েন্ট ব্যবহার করে দিবেন, শেষ, আপনার কাজ শেষ। তো প্রত্যেকটা জায়গায় অ্যাটিটিউড সেম বসায় দেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে এই এলিমেন্ট এবং পারফরমেন্স এই নলেজ এবং এই পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আপনি স্কিলে কনভার্ট করতে পারেন কি না, এটা আমাদের জানতে হবে। সো আজকে আমরা কভার পিক সহ 1 থেকে 4 নাম্বার এভিডেন্স পর্যন্ত করে ফেলেছি। সো আমি আবার একটা রিভিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদেরকে এই টাস্ক অ্যানালিসিস মানে কি? টাস্ক অ্যানালিসিস মানে হচ্ছে এলিমেন্ট থেকে বা পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে নলেজ, স্কিল, অ্যাটিটিউডকে আলাদা করা। ঠিক আছে,
এখানে কোন টাইটেলটা লিখবো, কোন ইউনিট এবং টাইটেল লিখবো, যেইটা আপনি শিখাবেন শিক্ষার্থীদেরকে, যেইটার উপর আপনি অ্যাসেসমেন্ট দিবেন শিক্ষার্থীদের কাছ থেকে, ওই ইউনিটটা সিলেক্ট করবেন। এখন আপনি কোনটা শিখাবেন, আপনি যেটা সহজ মনে করেন ওইটা শিখাবেন, সে বিষয়। আচ্ছা, তো তারপর এখানে স্কিল তো করবেন কীভাবে, অক্সিলারি ভার্ব উঠায় দিবেন। অক্সিলারি ভার্ব উঠায় দিয়ে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্মে নেবেন, নেওয়ার পর আপনি অক্সিলারি ভার্বের পূর্বে যা ছিল তা বসায় দিবেন, শেষ হয়ে গেছে। যদি মাঝখানে এন যুক্ত দুইটা পিসির এক করে বানায় দেয় তখন আপনি ওই দুইটা আলাদা করে করবেন, মাঝখানে এন বসায় দিবেন, শেষ। ওকে, আর অ্যাটিটিউডের ঘরে অ্যাটিটিউড যেভাবে আছে সিএস থেকে কপি করে দিবেন। আর এখানে আপনি চেঞ্জ করবেন, আপনার অকুপেশন আপনি শিখাইতে গেলে কী কী জিনিস লাগবে ওটা আপনি সিএসটা আপনি চেঞ্জ করবেন। এখানে এগুলো আপনি চেঞ্জ না করলেও ভাই আপনাকে উপরেরগুলো পড়তে হবে। কিন্তু আমি আপনার জিজ্ঞেস করবো যে মেনটেন্যান্স আপনি কী কী মেনটেন্স করছেন। আপনি বলবেন যে স্যার আমি ফার্স্টে, আপনি বলবেন যে আমি জেনারেল ফ্যাসিলিটিস করছি, বলেন জেনারেল ফ্যাসিলিটিস আপনি কী কী চেক করছেন, এবার জিজ্ঞেস করবো কিন্তু। হ্যাঁ, তারপর আমি আপনার বলবো যে কেন আপনি এই রিক্সের ঘরে টিক দিচ্ছেন, এই এলের ঘরে কেন টিক দিচ্ছেন। সো আপনি এই ডিটেলসে কিছু না লিখলে সমস্যা কী, আপনি বলবেন যে স্যার ডিটেলস অবশ্যই লিখতে হবে, কারণ এইটা যদি না থাকে ডিটেলসে এটা কোন ধরনের হ্যাজার্ড হইতে পারে সেটা আমি এখানে ডিসক্রাইব করেছি। তো এই আমি আমার যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট আপনারা একটু সেভ করে নিজের নামে নামকরণ করে ফেলবেন। সো আজকে আমরা বলেছিলাম যে আমাদের যদি 23টা এভিডেন্স হয়, 23টা এভিডেন্স আমরা 23টা ক্লাসে শিখবো বলেছিলাম। সো এটা করব না আজকে, যেহেতু আমরা দেখেন আমি একটু ভাগ করি, আজকে তো আমরা অলরেডি 4টা শিখে ফেলছি, তাই না? 4টা তো আমরা অলরেডি খুব ভালো করেই করেছি, কিন্তু যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন তার 4টা হয়ে যাবে। তো এরপর দেখেন এইখানে আমরা এই 4টা আবার একদিনে করে ফেলতে পারবো, এই 4টা অনেক সহজ, 4টা একদিনে করে ফেলতে পারবো। এইখানে আমরা এই ইউনিট ডেলিভারি প্ল্যান এটা আলাদা একদিনে করব, ঠিক আছে, এটা আলাদা একদিনে করব। তারপর এই তিনটাও আলাদা একদিনে করব, এই 3টা আমরা আলাদা একটা দিনে করব। তারপর এইটা আমরা শুধু একদিনে করব। তাইলে আমরা ট্রেনিং পার্টের যে 11টা, এটা করার জন্য আমাদের কয়দিন লাগতেছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। 5 দিনে আমাদের ট্রেনিং পার্টের এভিডেন্স শেষ। তো 5 দিনে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর এটা আমরা কয়দিনে করতে পারি এটা আমরা দেখব, বুঝিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যেখানে আমাদের 11 দিন লাগার কথা সেখানে আমাদের 5 দিনে শেষ হয়ে যাবে। সো 6 দিন বাঁচতেছে, এই 6 দিন আমরা ওই পড়ালেখার কাজে ব্যয় করবো। আপনাদেরকে বলি রিটেন পার্টে বেশি নটিয়েট হয়, দেখা যায় যে সবাইকে প্রিপারেশন নিতে হয়রান হয়ে যেতে হচ্ছে। সো আপনারা যদি এভিডেন্সটা বুঝে করেন তাহলে দেখবেন যে আপনার রিটেন পার্টও খুব ভালো লাগবে, আপনি এখান থেকেও রিটেন পার্ট অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। সো আপনাদেরকে আজকে আমরা এভিডেন্সের একটা ক্লাস দিলাম। সো আমি এই ক্লাসগুলো ইউটিউবে ফ্রিতে ছেড়ে দিব কিনা সেটা নিয়েও ভাবতেছি। আসলে ফ্রিতে ছেড়ে দিলে অন্যান্য যারা ট্রেনার রয়েছে তাদেরও সমস্যা হয়, দেখা যাচ্ছে যে একটা বিষয় খুব সহজে মানুষ পেয়ে যাচ্ছে, এটা মূল্যহীন হয়ে যাচ্ছে। যেখানে এগুলো শেখার জন্য আমাদেরকে হাজার প্রশ্ন করা দরকার, আমাদের কাছে আসা দরকার, সেই জায়গায় আমরা যদি এইভাবে এত ফ্রি করে দেই, মানে মানুষটা ভ্যালুটা কম দেয়, এটা একটা বিষয়। হ্যাঁ, সো তারপরেও আমি আপনাদেরকে ভালোবাসি বিদায় চেষ্টা করতেছি ভালোভাবে শেখানোর, ভালোভাবে বোঝানোর। এইগুলোতে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা ডিরেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার সাথে কল দিয়ে কথা বলতে পারবেন, ঠিক আছে? সো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।